অডিও ফাইল শব্দের আধারে বিভিন্ন সাহিত্যের আনাচে কানাচে থেকে খুঁজে পাওয়া কিছু রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জন্ম 1935 সালের 2রা নভেম্বর। তিনি একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য উপন্যাস লিখে থাকেন। 1988 সালের মানবজমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাইবাগানের ভূত খুবই জনপ্রিয়। পরবর্তী সময়ে তার বহু উপন্যাস থেকে ছবি তৈরি হয়েছে, যেগুলির মধ্যে পাতার ঘর, হীরের আংটি, গোসাইবাগানের ভূত এবং কাগজের বউ উল্লেখের দাবি রাখে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক ও জয়তিলক বাবু। গল্পের কথকের ভূমিকায় সুপ্রিয়, জয়তিলক বাবুর ভূমিকায় অঙ্কিত, দাদুর ভূমিকায় সুদীপ্ত, বিশুর ভূমিকায় রণজয়, আবহ প্রক্ষেপণে অনির্বাণ এবং গল্পের সূত্রধার অঙ্কিত। শুরু হচ্ছে কৌটোর ভূত। জয়তিলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন, তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতুম। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগের কথা। পূর্ববঙ্গের গাঁগঞ্জ ছিল আলাদা রকম। মাঠঘাট, খালবিল, বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপখোপ জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না, আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা। মেয়েদের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত। আসতো কালে ভদ্রে, বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না, তারা প্রবাসে থাকার দরুন। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদেরকেও যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলক বাবু দিতেন, আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজির হতেন, কয়েকদিন থেকে আবার কোথাও যেন উধাও হতেন। কিন্তু যে কটা দিন থাকতেন, বাচ্চাদের গল্পে নানা রকম খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেঁটে, আটো গরম আর পাকা গোঁত ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মেশে পোশাক। শীতে একটা মোটা চাদর, সর্বদাই একটা বড় বোচকা থাকতো সঙ্গে। শুনতাম তার ফলাও কারবার। তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন, যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। ওই দাদুকে বললেন, গাঙ্গোলে মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলক বাবু কাঁচুমাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দর? না বাপু, ওসব আমি পড়ি না, স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের মানে গাহেক। গায়ক? না বাপু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম। প্রথমে কিছুতেই দেখাতে চান না, শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোঁপ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি, কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয়, তেমনই আর কি, বহু পুরনো জিনিস। জয়তিলক তাঁর বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন। তারপর খুব সাবধানে উঁকি মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলে কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে।
কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক ধপ করে কৌটোর মুখটা এঁটে দিয়ে বললেন, আর না, এসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয়। জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলক বাবু মাথা নেড়ে বললেন, না হে, ঠকায়নি। চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক। সারা জীবন কেবল ভূত নিয়েই কারবার। তার তখন শেষ অবস্থা, মুখে জল দেওয়ারও লোক নেই। সেই সময়টাই আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তার তখন ডাক এসেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিয়ে এমন সাধ্য নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসাব করলে অনেক। তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে, আর নিয়ে হবেই বা কি? তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলকবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলকবাবু বললেন, মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটোটা চুরি করলুম। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটোটা খুলে ফেললুম। উপুর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলি পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও। বিশু বলল, ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। তা জাগাবে কি করে? আগুনে দিলেই জাগবে, ছ্যাঁকার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বেলে ফেললুম। আজ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেরেক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো, তারপরে হরাস করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে বিকট চেহারার ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে। ওরে বাবা রে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলুম। পড়ে দেখলুম জ্যান্ত ভূতটা আরো 4টে ঘুমন্ত ভূতকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো, তারপর হাসতে হাসতে আমবাগানের ভিতর দিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি। জয়তিলকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে এলুম। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, কুয়োর পাড়ে ভূত। এই তারা হি হি করে হাসে, এই তারা মাছ চুরি করে খায়, এই ঝি চাকরকে ভয় দেখায়। সে কি ভীষণ উপদ্রব! ভূতের দাপটে সকলের তটস্থ। জয়তিলকবাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। বললেন, এহে, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলকবাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যে করেননি তাও নয়, কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না। দুঃখিত জয়তিলকবাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। 5টা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। অডিও ফাইল শব্দের আঁধারে।